সেদিন একাদলের মিছিলে যোগ দেওয়াটা ছিল আমার কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। চারপাশে জুড়ে ছিল মানুষের জনসমুদ্র আর আকাশ বাতাস কাঁপানো তাদের স্লোগান। মিছিলে পা রাখা মাত্র এক অদ্ভুত উন্মোদন আমি সেখানে দেখতে পেয়েছি। চারদিকে সেই কোলাহল কেবল শব্দ ছিল না, তা ছিল হাজার মানুষের প্রাণের স্পন্দন আর দাবির বহিঃপ্রকাশ। মানুষের সমবেত কণ্ঠ যখন একসাথে গর্জে উঠেছিল, তখন চারিপাশটা একেবারে শোনার মতোই শব্দ হচ্ছিল। প্রখর ও রোদ এবং ভিড়ের ক্লান্তি ছাপিয়ে সবার চোখ মুখে ছিল এক অদম্য সংকল্প। সেই কোলাহলের মাঝেও আমি নিজে আসলে অনেকক্ষণ ছিলাম এবং মাঝে মাঝে আমার মাইক্রোফোনটা আসলে তেমন শব্দ কালেক্ট করতে পারছিল না, কারণ এটা এআই ভিত্তিক মাইক্রোফোন। মাঝে মাঝে এত শব্দ, এত কোলাহল, এত মানুষের চিল্লা পাল্লা সব মিলিয়ে আমার শব্দটাই খুঁজে পাচ্ছিল না। ব্যক্তিগত পরিচয় হারিয়ে সবাই এক বিশাল স্রোতের অংশে হয়ে গেছিল তারা নিজেরাও, আমি সেই অংশের অংশ হয়েছিলাম। তাদের গণ দাবি মাঝে আমার নিজের কাছে প্রতিধ্বনিত হয় এবং এমন কোনো এক বিক্ষোভ মিছিল আসলে যাওয়াটা আমার নিজের কাছে আসলে ভালোই এক অনুপ্রেরণা জায়গায় এবং সেখানে ঘোরা দেখা। তো সব মিলিয়ে দেখেছিলাম যে 11 দলীয় যেই নেতারা আছেন, বিশেষ করে জামাত ইসলামের নেতারা একটু বেশি ছিলেন। তাদের প্রধান প্রধান নেতারা বক্তব্য রেখেছিলেন, তাদের প্রধান থেকে শুরু করে কনিষ্ঠ নেতারাও ছিলেন। একই সাথে আমরা জানি যে জামাত ইসলামের ডিরেক্টলি কোনো অঙ্গ সংগঠন শিবির না, তা সত্ত্বেও এখানে শিবিরের মাধ্যমে পরিচালিত হয়েছিল এই কার্যক্রমের অধিকাংশ। শিবিরের অধিকাংশ ছাত্রনেতাকেও এখানে দেখতে পেয়েছিলাম। তবে মিছিলটা মূলত বের হয় উত্তর গেট থেকে বাইতুল মোকাররমের এবং পরবর্তী সেইখান থেকে পল্টনের দিকে যায়। পল্টন থেকে আবার বাঁক নিয়ে বাইতুল মোকাররমের দিকে যায়। বাইতুল মোকাররমের ওই পথটা দিয়ে সামনে না এগিয়ে গেলেও বাইতুল মোকাররমের যাওয়ার আগেই যে মোড়টা আছে, ওই মোড়েই এই মিছিলটা থেমে যায়। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করি, ওনাদের এই মিছিলে কিন্তু নারী কর্মীরাও ছিলেন। আমরা বা আমাদের দেশে নারীবাদীদের যেই যত চিল্লা পাল্লা সবকিছু মিলিয়ে কিন্তু তাদের এই বিষয়টা একটু সাজানো গোছানো হয়েছিল, নারীদের সামনে দেওয়া হয়েছিল, কারণ নারীদের অধিকারও যেন থাকে এবং নারীবাদীদের সামনেও যেন নারীদের অধিকারটা আসলে পরিলক্ষিত হয়। সেই বিষয়ের জন্য এখানে দেখলাম যে তাদের মিছিলের সামনে নারী কর্মীদের রেখেছিল একাংশ, তার পরবর্তী থেকে জামাত নেতারা। তবে জামাত নেতাদের প্রত্যেকেরই মধ্যে এক একটা মনোভাব ছিল, বিশেষ করে ধর্মীয় অনুপ্রেরণা, ধর্মীয় চেতনা। তারা মূলত শুধু তারা না, ইসলাম ধর্মের চেতনাই মূলত নারীদেরকে ঘরে বন্দি রাখা এমন বিষয়টা না, নারী পুরুষের মধ্যে দূরত্ব থাকা, কারণ তাদের মাঝে দৈহিক আকাঙ্ক্ষা এবং প্রাকৃতিক যে চাহিদা সব মিলিয়ে এটা ইসলাম ধর্মের কাম্য বিষয় নাই। তার জন্য নারী পুরুষ দুদিকে দুদলের কর্ম পদ্ধতি, যেহেতু নারীদের মতো এক মানে মানুষ এবং পুরুষদের মতো এক আল্লাহ তাআলার তৈরি, তো তার জন্য তাদের মাঝে মতো এই ব্যবধানটা থাকে। তবে যাই হোক, সব মিলিয়ে বর্তমান সময়ে জামাতের কর্মীদের সমাজ জাগ্রত বোধ, সমাজ চেতনা সবকিছু মিলিয়ে দেখা যায় যে তারাও এখন শুধু তাদের জন্য যে বিষয়টা এমন না, মূলত সব হয়েছে তাদের এখানে থাকা অন্যান্য দল, এবং এই দল যদি আসলে এখানে নারীদের না রাখতো তবে দেখা যেত যে দেশে আবার নতুন চিল্লাপাল্লা শুরু হয়ে যেত যে নারীদের এখানে রাখা হয় না, নারীদের কোনো অগ্রাধিকার নাই। নারীবাদীরা যারা আছে তাদের মধ্যে হয়তো এই বিষয়টা উল্লেখ বা উঠে আসতো। একই সাথে তাদের কয়েকটা মিটিং আমি দেখেছি যে এখানে যারা সমাজ চেতনাবিদ আছেন এবং সমাজের সেবক আছেন, তারই সাথে রাজনীতিবিদ যারা আছেন, তারা আসলে উল্লেখ করেন কেন নারীরা থাকে না। এটা খুবই খারাপ বিষয় এবং বিষয়টা পজিটিভলি নিতে পারলাম না। তো তার জন্যই হয়তো তাদের এই মিটিং মিছিল এই সকল বিষয় এখন নারীদের একাংশ রাখেন। একই সাথে মিছিলটার মধ্যে আমি কয়েকটা বিষয় লক্ষ্য করছি, খুবই শৃঙ্খলার সাথে মিছিলটা এগিয়ে গেছে। যদিও এখানে হাজারো মানুষের জমায়েত, বিশৃঙ্খলা অবশ্যই ঘটবে। সামনে সাংবাদিকদের মাঝে কয়েকটা বিশৃঙ্খলা, আমি তো তাদের কাতারেই ছিলাম, কয়েকটা বিশৃঙ্খলা দেখছি। তারা পিছন দিকে যখন হেঁটে চলছিলেন একে অপরের উপরে উঠে পড়ছিলেন এবং পায়ে পা পাড়া, ইভেন আমি নিজে অনেকগুলো পা পাড়া খেয়েছি। এক ভাই তো একেবারে আমার সামনে টটান হয়ে পড়ে গেল এবং তাকে পরবর্তীতে টেনে উঠে পাশে পাঠিয়ে দেওয়া হলো এবং তিনি পার্শ্ববর্তী একই স্থানে অবস্থান করছিলেন। পরবর্তী সেখান থেকে আবার এই মিছিলে অংশগ্রহণ করেন। এখানে আরেকটা বড় বিষয় আমি নিজে লক্ষ্য করেছি, বয়স্ক যারা ছিল তাদের যে কি এক নাজেহাল অবস্থা তৈরি হয়েছিল তা আল্লাহ ভালো জানে। কারণ এই দিনে যে হারে তাপমাত্রা ছিল, এই তাপমাত্রার মধ্যে এখানে থাকা টোটালি এক অস্বাভাবিক ব্যাপার। এই বিষয়টা আসলে স্বাভাবিকভাবে তারা না নিয়ে এখান থেকে চলে গেছেন, কারণ বয়স্ক অনেক নেতাদেরই আমি দেখেছি যে বক্তব্য দেওয়ার সময় তারা অসুস্থ ক্লান্ত হয়ে পড়ছিলেন। তো তাদেরকে তেমন রাখা হয়নি, কিছুটা দূর এগিয়ে আনার পরবর্তীতে তাদেরকে সরিয়ে ফেলা হয় এবং এখানে কওমি ঘরানার অনেক আলেম ছিলেন। এই আলেমরা মূলত এখানে
যেহেতু নারী থাকবে, পরবর্তীতে আলেমরা সমালোচিত হবেন, এটাই স্বাভাবিক। তারাও পরবর্তীতে এখান থেকে সরে গিয়েছিলেন। মূলত তারাও রয়েছে এক গ্যারাকলের মধ্যে, কারণ একদিকে নারী রাখলে এখানে তাদের যে ধর্মীয় চেতনাবোধ এবং ধর্মীয় রীতি নীতি সবকিছুতে প্রশ্নবিদ্ধ হবে, এবং নারী না রাখলে এখানে সমাজবাদী যারা আছেন বা আন্তর্জাতিক প্রেক্ষাপটে চেতনাবাদী যারা আছেন তাদের যে সমালোচনার ঝড়, তাদের কথাবার্তা সবকিছু আবার নতুন আলোড়ন তৈরি করে সমালোচনার দিক থেকে। তো এটা মূলত ছিল সরকার বিরোধী এক আন্দোলন। এই আন্দোলনের মূল প্রেক্ষাপট ছিল যখন হাসিনা বিরোধী আন্দোলন হলো এবং হাসিনার পলায়ন হলো। পরবর্তীতে ছাত্রদের যেই 24-এর গণ অভ্যুত্থান শেষে তাদের দাবি এবং তাদের দাবি শেষে জুলাই অভ্যুত্থান নামে এবং জুলাই সনদপত্র নামে বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন উত্থাপন উঠে এসেছিল। সেই উত্থাপনের একাংশ কিন্তু দেশের বিশাল একটা সংস্কার, এক কথা যদি বলতে যাই যে সংবিধান সংস্কার, তো এই সংবিধান সংস্কার নিয়ে তাদের মূল দাবি ছিল। একই সাথে সরকার যে ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে, তারা এখানে উল্লেখ করেন যে সরকার বিগত সরকারের দেখানো পথেই হাঁটতেছেন এবং এই সরকারের পতন অনিশ্চয়তার কিছুই নেই, পতনের দিকেই এই সরকার হাঁটতেছেন। এই কথাও অনেক নেতাকর্মী এখানে উল্লেখ করেন। শুধু যে এখানে ইসলামবাদীদের চেতনাবোধ জাগ্রত হয়েছে এমনটা না, এখানে কিন্তু টোটালি সমাজবাদী সহ এক দেশকে পুনর্গঠন, দেশ জাগরণ, দেশের আম জনতার অধিকার ফিরিয়ে দেওয়া, কৃষক, শ্রমিক, বড় উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা, তাদের দাবির সামঞ্জস্য বজায় রাখার মূল নিয়ামকই ছিল তাদের বক্তব্য। আমি নিজেও উপস্থিত হয়েছিলাম, তাদের অতি প্রথম সারিতে ছিল স্বেচ্ছাসেবক দল। এই ভলেন্টিয়ারদের সাথে আমার দীর্ঘ আলাপ হয় সামনে থেকে। তারাও আমাকে বেশ হেল্প করেছিল ভিডিও কালেক্ট করার ক্ষেত্রে, কারণ চিত্র এখানে যতটা ফুটে উঠেছে পিছনে তো আরো দীর্ঘ বড় লাইনের। যদি আমি ফুল ভিডিওটা কোথাও দাঁড়িয়ে সংগ্রহ করতে পারিনি, আমি নিজেও জানতাম না যে এখানে এত লোক উপস্থিত হবেন ওই দিনটাতে। আমি পরবর্তীতে অন্য নিউজ মিডিয়া এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে যখন দেখলাম যে এত মানুষের জমায়েত ছিল এই বিক্ষোভ মিছিলটাতে, এটা আমার ধারণার বাইরে। আর বাইতুল মুকাররমের উত্তর গেটটা এমন একটা অবস্থানে ছিল, এখান থেকে কিন্তু টোটাল অংশকে দেখা সম্ভব হয় না। এটা সরদে উদ্যান বা অন্যান্য অঞ্চলের মতো না যেখান থেকে আসলে দেখা যাবে বা আয়ত্ত করা যাবে। তারপরেও যে এত মানুষের ঢল নেমে আসছিল এই দিন, আমি নিজেও জানি না যে কেন এমনটা হয়েছিল এবং মানুষ কেন এই অনুপ্রেরণা উদ্দীপনা নিয়ে এইভাবে মিছিলে আসছিলেন। দিনটা একে তো যে গরম ছিল। ওকে, একটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হলো অর্ধেক পথটা পাড়ি দিয়েই অনেক নেতাকর্মী তারা এখান থেকে সরে গেছেন এবং কিছু সংখ্যক নেতাকর্মী এখানে ছিল। আর সংবাদ কর্মীরা, এখন তো আসলে সংবাদ কর্মীদের সংখ্যা অথবা সোশ্যাল মিডিয়া কর্মীদের সংখ্যা এত হারে বাড়ছে, আমি তাদের পায়ের ভিডিও করতে লাগছিলাম যে একে একে তালে তালে কিভাবে পিছের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এখানকার মিছিলের কর্মী যারা ছিল তাদেরও যে হারে একটা ঢলের পানির মতো বা জলের স্রোতের মতো যেভাবে তারা আসতে লাগছিল, তাদের ভিডিওটাও কালেক্ট করলাম। স্বেচ্ছাসেবক দলরা মাঝে ব্যবধান রাখলেন এবং এখান থেকে পরবর্তীতে যখন শেষ পয়েন্টটাতে আমরা সকলে একত্রিত হয়ে পৌঁছাই, সেখানে দেখা যায় এই নেতা কর্মীদের কথাবার্তা, আলাপচারিতা এবং শেষ পর্যায়ে এখান থেকে টোটাল আজকের দিনের সমাপ্তি ঘোষণা করা হয়। সামনের দিনে যদি এই দাবিগুলো ছিল, দাবিগুলো না মানা হয়, তো তাহলে কঠোর আন্দোলনের দিকে ঝুঁকবে বলে তারা জানিয়েছিলেন। আর একটা বিষয় ভালো লাগছে, এখানকার নেতা কর্মীদের একদিকে না নিয়ে বিভিন্ন দিকে তারা নিয়ে যায়, খুব কৌশলগত কাজ করেন। এবং সর্বশেষ আমি উত্তর গেটে আবার পৌঁছাই। উত্তর গেটে গিয়ে দেখি যে এখানে মুসল্লিরা একে একে বের হচ্ছেন এবং অন্য কোনো কর্মীরা বা নেতারা এখানে নেই। তো সর্বশেষ উত্তর গেট থেকে আমি আসলে চলে আসি।